যদি তোমায় প্রশ্ন করা হয় অর্থ কী, তুমি এর উত্তরে নিশ্চয়ই বলবে অর্থ হচ্ছে সেই জিনিস যেটাকে আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি, বা আমাদের কাজের পরিশ্রম বাবদ যে মজুরি এর মাধ্যমে গ্রহণ করি, আমরা এর সাহায্যে ব্যাংক থেকে লোন নিতে পারি এবং অবশ্যই জিনিস কেনাবেচা করতে পারি। তাহলে অর্থ বলতে আমাদের প্রথমে যে ছবিটা মাথায় ভেসে আসে সেটি হলো এটা কিন্তু অর্থের একটি অংশ, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ নয়, এর বাইরে কিন্তু অনেক অর্থ আছে। তাহলে এটি অর্থের একটা অংশ এবং এর নাম হচ্ছে মুদ্রা বা কারেন্সি। এখন প্রশ্ন হচ্ছে এর নাম কেন মুদ্রা? কারণ দেখো এর উপরে কিছু ছবি মুদ্রিত আছে। এখানে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি মুদ্রিত আছে এবং আমাদের যে আরবিআই সে ব্যাংকের লোগো মুদ্রিত আছে, তাই একে বলা হয় মুদ্রা। এই মুদ্রা ছাড়াও একে কারেন্সি বলা হয়, কারণ এটা কারেন্সি অর্থাৎ কারেন্ট, এটা সাধারণ মানুষের মধ্যে হস্তান্তরিত হয়। দেখো এছাড়া আমরা আরও অর্থের ব্যাপক অর্থ দেখলে বুঝতে পারবো যে এই যে এটিএম কার্ড, ক্রেডিট বা ডেবিট কার্ড, এটি কিন্তু অর্থের অংশ। গোল্ড অর্থের অংশ। আমরা যে ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে বারকোড স্ক্যান করে দিই, ঠিক আছে, সেটা কিন্তু অর্থ। এছাড়াও বিটকয়েন একটা অর্থের অংশ। কেন এর অর্থ? কারণ আমরা কারেন্সি বা নোট দিয়ে যে কাজগুলো করতে পারি, আমরা কিন্তু এইগুলো দিয়ে সে একই কাজ করতে পারি, তাই এগুলোকে বলা হয় অর্থ। আমরা প্রথমেই যে মুদ্রা বা নোট বা কারেন্সি সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো এই কারেন্সি বা নোটটি ছাপাতে হয়তো সরকারের 3 রুপি খরচা হয়, কিন্তু এর বিনিময়ে আমরা কি 100 রুপির জিনিস পাই। তাহলে সরকার কি এখানে 97 টাকা লাভ করছে? না, এটা কিন্তু নয়। চলো এটা একটু ব্যাখ্যা করে বুঝি। দেখো এই যে আমরা এই নোট বা কারেন্সি দেখছি, এই কারেন্সিকে নিয়ন্ত্রণ করে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের এই কারেন্সি আমাদের দেশের মধ্যেই চলে, কিন্তু আমাদের যে সীমা আছে ভারতীয় সীমা, তার মধ্যে কিন্তু এই কারেন্সিটি চলে। এখন তোমরা এই নোটকে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যে নোটের প্রত্যেকটি নোটের বা কারেন্সি বা মুদ্রার এখানে দেখবে একটা আরবিআই গভর্নরের প্রমিস দেওয়া থাকে, যে আই প্রমিস টু পে দ্য বেয়ারার দ্য সাম অফ 100 রুপি। এই প্রমিসটিকে করে আমাদের আরবিআই ব্যাংকের গভর্নর। ঠিক আছে, তাহলে এই প্রমিস এর অর্থ কী, যে এই যে মুদ্রা বা এই নোটটি একটা কাগজ, এর সাহায্যে তুমি 100 টাকার 100 রুপির জিনিস তুমি কিনতে পারো। তাহলে যে আরবিআই গভর্নর এই যে প্রমিসটি করলো, ঠিক আছে, তাহলে আরবিআই গভর্নর কিরকম যত কিছু নোট ছাপিয়ে প্রমিস করতে পারে না। এই যে আরবিআই গভর্নর কীভাবে নোট ছাপায়, যে কারেন্সি বা মুদ্রা ছাপায়, সেটা কিন্তু দেশের জিডিপির ওপর নির্ভর করে তত পরিমাণে কিন্তু এই নোট ছাপানো হয়। আবার এই দেশের জিডিপি কি? আমাদের দেশের জিডিপি হচ্ছে আমাদের পরিশ্রম, আমাদের বুদ্ধি, ঠিক আছে, এবং আমাদের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং অবশ্যই একটা স্টেবল গভর্নমেন্ট, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দেশের জিডিপি, এবং সেই জিডিপির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের দেশে মুদ্রা বা কারেন্সি ছাপানো হয়। এমন একটা ঘটনা ইতিহাসে ঘটে গেছে জিম্বাবুয়ের ক্ষেত্রে। সেখানে সেই দেশের গভর্নমেন্ট কী করেছিল, সেই দেশের অতিরিক্ত পরিমাণে এই মুদ্রা কারেন্সি ছাপিয়ে দিয়েছিল, তাদের জিডিপির চেয়ে অনেক বেশি। তার ফলে কি এখানে বান্ডিল সেখানে নোট পড়ে থাকতো, কাগজের মতো হয়ে গেছিলো। এই অর্থের কোনো মূল্য ছিল না। অবশ্যই অর্থের মূল্য থাকবে। অর্থ বা এখানে যে কারেন্সি সেটা অ্যাকচুয়ালি কাগজ বা নোট, তার অর্থ তখনই থাকবে যখন সেটা দেশের জিডিপির সঙ্গে লিঙ্ক করে ছাপানো হবে। তার চেয়ে যদি বেশি ছাপানো হয় সেটা কাগজ বই, আর কিছু হবে না। এমন একটা সিচুয়েশন এসেছিল যে জিম্বাবুয়ে এরকম বড় বড় গাড়ি করে, ঠিক আছে, কাগজের নোট নিয়ে হয়তো একটা পাউরুটি পুরো পাওয়া যেত। এর কারণ কি? কারণ দেশের জিডিপি তার তুলনায় অনেক বেশি এই মুদ্রা ছাপানো হয়েছিল। চলো আমরা বিভিন্ন দেশের মুদ্রাগুলো একটু দেখে নিই। দেখো ওখানে বিভিন্ন দেশের মুদ্রাগুলো রয়েছে। বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে একটা কমন জিনিস দেখো, সেই দেশের যে কোনো মহান মনীষী, তার ছবি কিন্তু প্রত্যেকটা মুদ্রায় থাকে। এবং কি হয়, সেই দেশের যে প্রধান ব্যাংক, সেই ব্যাংকের কিন্তু গভর্নরের সিগনেচারও থাকবে। দেখো বিভিন্ন দেশের কারেন্সি কিছু সিম্বলও আছে, যেমন ধরো ইউএসের ডলারের সিম্বল এটা, ইউরোপ কান্ট্রিতে ইউরোতে চলে এটা, আমাদের জাপানের ইয়েন, ঠিক আছে, চীনের উহান, এছাড়া আমাদের ভারতবর্ষের আমাদের মাতৃভূমির হচ্ছে রুপি। এগুলো বিভিন্ন দেশের কারেন্সি। দেখো এই যে কাগজের কারেন্সি, এগুলো কিন্তু ক্যারি করা খুব সমস্যা, তাই না? বিভিন্ন জায়গায় যেতে গেলে পকেটে ভরে নিয়ে গিয়ে অনেক চুরির সম্ভাবনা থাকে, পড়ে যায়। সেক্ষেত্রে নতুন একটা ধারণা হলো সেটা ডিজিটাল কারেন্সি, বা ডিজিটাল মুদ্রা। আর
এটা ডিজিটাল মুদ্রা কিছুই নয়, আমরা যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর সাহায্যে কিন্তু জিনিস কি কেনা বেচা লোন সবই পাওয়া যেত। হ্যাঁ, এর মধ্যে দেখো পরবর্তীকালে পেটিএম, ফোনপে, গুগল পে এলো ইউপিআইয়ের সাহায্যে, এগুলো কি ডিজিটাল কারেন্সি। তাহলে ফিজিক্যাল কারেন্সি চেঞ্জ হয়ে কি হলো ডিজিটাল কারেন্সি, তাই তো। দেখো এই ডিজিটাল কারেন্সি আসার পর আমাদের অনেক সুবিধা হলো। তো বিভিন্ন জায়গায় ধরো আমরা জিনিস কিনতে যাই, সেখানে আমাদের টাকা নিয়ে যেতে হয় না, জাস্ট এরকম বারকোড স্ক্যান করে আমরা কিন্তু সহজেই জিনিস কেনাবেচা করতে পারি। কিন্তু এই যে আমাদের ডিজিটাল কারেন্সি, যে ফিজিক্যাল কারেন্সির সমস্যাটা, ফিজিক্যাল কারেন্সি হারিয়ে যায় ভয়, চুরি হয়ে যায় ভয়, তাই না, সেক্ষেত্রে ডিজিটাল কারেন্সি সেই জায়গাটা আমাদের পূর্ণ করলো। কিন্তু আর একটা সমস্যা থেকে গেলো, এই যে ডিজিটাল বা ফিজিক্যাল কারেন্সি যাই হোক না কেন, এরা কিন্তু কোনো দেশের সরকার, হ্যাঁ, বা সেই দেশের যে প্রধান ব্যাংক সেটা নিয়ন্ত্রণ করে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে যে এই ইউএসডি, আচ্ছা আমেরিকার যে ডলার, ঠিক আছে, আমেরিকার যে ডলার আছে সেই ডলারে কিন্তু বিশ্ব বাণিজ্য হয়, মানে বিশাল শক্তিশালী অর্থ এটা। হ্যাঁ, এই ডলারে যদি কোনো কারণে ধরো সমস্যা হয়, আমেরিকা দেশে কোনো সমস্যা হয়, যেহেতু এই ডলার দিয়ে গোটা বিশ্ব বাণিজ্য চলে, তখন কিন্তু অন্য দেশেরও সমস্যার সৃষ্টি হবে। এরকম একটা ঘটনা 2008 সালে ঘটেছিল, যেখানে আমেরিকার ভুলের জন্য, হ্যাঁ, আমেরিকার ব্যাংকিং সিস্টেমের ভুলের জন্য গোটা বিশ্বকেই ভুগতে হয়েছিল। তাহলে এই চিন্তাভাবনা করে যাতে কারেন্সি একটা দেশের নিয়ন্ত্রণে না থাকে, হ্যাঁ, গোটা বিশ্বের মানুষ মানে একই সাধারণ কারেন্সি ইউজ করতে পারে, একই মুদ্রা ইউজ করতে পারে, সেই কনসেপ্ট থেকে গেলো বিটকয়েন। দেখো আগে যে কারেন্সিগুলো ছিল, মুদ্রাগুলো ছিল, সেটা কোনো না কোনো দেশের গভর্নমেন্ট, হ্যাঁ, বা সেখানকার যে প্রধান ব্যাংক তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এখন যে নতুন কনসেপ্ট হলো, এই কনসেপ্টে এই কারেন্সিটি, এই মুদ্রাটি কিন্তু কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা গোটা বিশ্বের মানুষ কিন্তু হাতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে বিটকয়েন। এখন এই বিটকয়েন এই যে টেকনোলজিটা কীভাবে চলে, বিটকয়েন চলে ব্লকচেন টেকনোলজির উপর। ব্লকচেন টেকনোলজিটা কি, দেখো আমরা যখন কোনো ট্রানজ্যাকশন করি, তাই না, ব্যাংক থেকে টাকা তুলি বা ব্যাংকে টাকা জমা দিই, তখন আমাদের যে পাসবই থাকে, কী থাকে আমাদের পাসবই, তাই না, পাসবই থাকে। তখন পাসবই কি সেই ট্রানজ্যাকশনটা নথিভুক্ত থাকে। এখন যখন আমরা এই যে বিটকয়েন যখন ট্রানজ্যাকশন করব, তখন কিন্তু এরকম কোনো পাসবই থাকে না। এখানে কি হয়, তখন একটা ব্লক তৈরি হয়। যখনই একটা ট্রানজ্যাকশন হবে তখনই একটা কি ব্লক তৈরি হবে। আর এই ব্লকগুলো কী হবে, একটা ব্লক আর একটা ব্লকের সঙ্গে হ্যাশ, এটা একটা সুন্দর কোড, ঠিক আছে, এই হ্যাশ একটা স্ট্রং কোড, এর সাহায্যে কী হয়, এই ব্লকগুলি এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন যুক্ত হয়ে যাবে, যাতে এটা সহজে কেউ ব্রেক না করতে পারে। হ্যাশ হচ্ছে অনেকটা মানুষের হাতে বুড়ো আঙুলের মতো, হ্যাঁ, প্রত্যেক মানুষের আঙুলের যে ছাপ আলাদা, সে প্রত্যেকটা তথ্যের জন্য, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আলাদা করে নতুন হ্যাশ তৈরি হবে। সেই হ্যাশ এই ব্লক চেনটাকে খুব কী করে স্ট্রংলি বন্ধন করে রাখে। এখন এই যে হ্যাশিং বা হ্যাশটা তৈরি করছে মাইনাররা, আর মাইনাররা করে কীভাবে, প্রুফ অফ ওয়ার্কের সাহায্যে। এখন প্রুফ অফ ওয়ার্ক কি, এটা খুব সিম্পল ধারণা। ধর একটা ক্লাসরুমে স্যার কী করলেন, সবাইকে একই অঙ্ক সমাধান করতে দিলেন, ঠিক আছে, সবাই অঙ্কটা সমাধান করছে। এখন স্যার কী বলেন, যে অঙ্কটা যে সমাধান করবে এবং সবার আগে আমাকে জমা দেবে, তাকে আমি কিছু পুরস্কার দেবো, ঠিক আছে। তাহলে দেখা গেলো ক্লাসের 10 জন আছে, 10 জন অঙ্কটা ঠিক করলো, কিন্তু যে আগে হাত তুলেছে, ঠিক আছে, তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে, বাকি 9 জনকে কিন্তু পুরস্কার দেওয়া হবে না। এখানেও ঠিক তাই, মাইনাররা যখন এই যে ট্রানজ্যাকশনগুলো হয়, তখন তারা একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করে, ঠিক আছে। এবার তার মধ্যে যে প্রথম সমাধান করতে পারে তাকে কিন্তু পুরস্কার স্বরূপ একটা নতুন কি একটা বিটকয়েন উপহার দেওয়া হয়। কিন্তু একটা মনে রাখবে যে বিটকয়েনের সংখ্যাটা কিন্তু পুরস্কারটা আস্তে আস্তে কমে যায়, একে বলে হাফলিং, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। 2009 সালে ধরো এই ট্রানজ্যাকশন পূর্ণ করার জন্য যদি 50টা বিটকয়েন পেত, তখন 2012 সালে সেটা কমে 25টা হলো। 4 বছর পর 2016 সালে 25 অর্ধেক 12.5 হলো। তারপরে 4 বছর পর এটা কমে 6.25, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। এইভাবে একে হাফলিং বলে, এবং আস্তে আস্তে কি বিটকয়েনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই যে মাইনার কথাটা বলা হলো, মাইনাররা কাজটা করে এই সমস্ত বড় বড় রিগ দিয়ে, হ্যাঁ, রিগ হচ্ছে কি এরকম বড় বড় জিপিইউ, ঠিক আছে, জিপিইউ আছে, সেগুলো পরস্পর যুক্ত করে এই সমস্ত মাইনাররা ট্রানজ্যাকশনগুলো ভ্যালিডেট করে এবং নতুন নতুন এই যে আমাদের বিটকয়েনগুলো তৈরি হয়, এবং বিটকয়েনের যে পুরো চেন সিস্টেমটা এটা নিয়ন্ত্রণ করে। এখন বুঝতে পারলে যে ক্রিপ্টোকারেন্সি কি কোনো দেশ নিয়ন্ত্রণ করছে না, যে কোনো মানুষ মাইনার হয়ে কিন্তু এই ব্লকচেন টেকনোলজি ঢুকে সেই সিস্টেমটাকে রান করতে পারে।